প্রথমেই হচ্ছে ডাক্তাররা দলীয়করণ। এখানে রুগী হচ্ছে সবার শেষ এজেন্ডা। এটা একটা জাদুর মতো যে এতদিন ছিল আওয়ামী লীগের ডাক্তার, এখন আসবে বিএনপি জামাতের ডাক্তার। ধরুন নির্বাচনে এনসিপি জয়লাভ করল, আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। আপনি এই ভঙ্গুর স্বাস্থ্য সেবাকে টেনে তুলতে কি কি পদক্ষেপ প্ল্যান করবেন? 64টা জেলা, রংপুরের প্রত্যন্ত অঞ্চলের উপজেলার মানুষ সেই চিকিৎসাটা পায় ডেঙ্গুর, যেটা ঢাকায় সেন্ট্রালে ধানমন্ডিতে বসে আমি আপনি পাচ্ছি। সে ভালো ডাক্তার, সে দুর্নীতি করে না। শুধুমাত্র বিএনপি করার জন্য তাকে তার যোগ্য জায়গা থেকে আমি সরাবো না। শুধুমাত্র জামাত ইসলামের সমর্থন হওয়ার জন্য আমি তাকে তার জায়গা থেকে সরাবো না। প্রিয় দর্শক, টিভিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। তাজনুবা জাবিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আপনি এমবিবিএস পাস করেছেন, যেমনটা বলছিলাম। ঢাকার নামি দামি বেশ কিছু হাসপাতালে আপনি চাকরি করেছেন। আমাদের স্বাস্থ্য সেবার মান কেমন, আপনি খুব কাছ থেকে দেখেছেন? এটা আসলে কাছ থেকে দেখা লাগে না এখন আর স্বাস্থ্যসেবার মানটা বুঝাতে। আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বাস্থ্য সেবা এখন ভঙ্গুর না, একদম শেষ। আমি খুব সাহস নিয়ে এই কথাটা বলতে চাই আর কি। এবং এটা বিগত দিনে আপনি যদি গত কয়েকটা দশকে কোনো সরকারি স্বাস্থ্যের জন্য বিন্দু মাত্র কোনো চেষ্টা করে নাই, বরং এখান থেকে দুর্নীতি, লুটপাট, দলীয়করণ করে পুরো স্ট্রাকচারটাকে আপনার ডিস্ট্রয় করে দিয়েছে। আমি এখন আর বলবো না যে স্বাস্থ্য কাঠামো ভেঙে গেছে, এটা এখন একদম মাটির সাথে বিলীন। আমার সাথে হয়তো অনেকে দ্বিমত করবে, কিন্তু আমি ডাক্তার পরিবার থেকে উঠে আসা, আমি নিজে ডাক্তার, এবং আমি অনেক কাছ থেকে এবং অনেক ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে দূষিত হয় এসব আমি দেখেছি। আপনি ধরেন, প্রথম হচ্ছে এখানে দলীয়করণ। আপনি যখনই সরকারি, আমি বেসরকারিতেই সবসময় কাজ করলেও আমার ট্রেনিং এবং আমি পাশ করেছি সরকারি মেডিকেল থেকে। সো এখানে প্রথমেই হচ্ছে ডাক্তাররা দলীয়করণ। এখানে রুগী হচ্ছে সবার শেষ এজেন্ডা, সবচেয়ে শেষ গুরুত্ব পায় হচ্ছে রুগী। এখানে একজন ডাক্তারকে সবার আগে চিন্তা করতে হয় সে কিভাবে তার পোস্ট গ্র্যাজুয়েশনটাকে ঠিক করবে, পোস্টিং ঠিক করবে, কিভাবে সে প্রমোশন পাবে, এবং তাকে আগে একটা ট্যাগ নিয়ে নিতে হয়। আগে ছিল সচিব, ড্যাব, এনডিএফ, কোনো কিছু একটা ট্যাগ নিয়ে নিতে হবে। এখন এনসিপি কি কোনো সংগঠন করেছে? আমাদের একটা পেশাজীবী সংগঠন ডাক্তারদেরকে নিয়ে হয়েছে, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। কিন্তু আমাদের এটার মূলটাই হচ্ছে এটা একটা আলাদা একটা সংগঠন হবে, এরকম কোনো দলীয় পারপাস ফুল করার জন্য এটা হবে না। এটা জাস্ট একটা এরকম লয়ারদেরকে নিয়েও হয়েছে, কারণ এই ধরনের সংগঠন করে এখান থেকে কোনো আউটকাম আসে না। এটা হচ্ছে যারা নিজেদের দলীয় অবস্থানটাকে ব্যবহার করে, যাদের পোস্টিং, প্রমোশন এবং হচ্ছে নিজেদের সোজা কথা নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখা। আপনি দেখেন, একজন ভালো ডাক্তার, খুবই ভালো ডাক্তার, সে উপজেলা পর্যায়ে সে চিকিৎসা দিচ্ছে, খুবই ভালো করছে, কিন্তু সে কোনো একটা দলের, যখন পরের দল ক্ষমতায় আসে তাকে ওখান থেকে পুরো উৎখাত। এখানে রুগীদের কি ক্ষতি হচ্ছে, ওই উপজেলা হেলথ কমপ্লেক্সের কি ক্ষতি হচ্ছে, ওই উপজেলা হেলথ কমপ্লেক্সের জন্য সে কি কাজ করেছে, এগুলো কোনো ম্যাটার না। শুধু ম্যাটার করে সে আগে বিএনপির ছিল বা সে আগে আওয়ামী লীগের ছিল, পরের আরেকটা দল আসলো তাকে উৎখাত। এটা একটা জাদুর মতো যে এতদিন ছিল আওয়ামী লীগের ডাক্তার, এখন আসবে বিএনপি জামাতের ডাক্তার। কিন্তু এসে এই আসা যাওয়ার মাঝখানে তাদের পুরো যুদ্ধটা চলে যায় নিজেকে টিকে রাখার যুদ্ধ। আপনি দুর্নীতির কথা বলি আমি এ কারণে যে একজন ট্রলি নেয়, যে মামারা, একজন খালারা ট্রলি করে, তাদেরও একটা সিন্ডিকেট আছে। আপনি ওখানে টাকা না দিলে তারা সবাই একসাথে কিন্তু একটা এখন বলেন যে তারা কেন টাকাটা নেয়, তাদের বেতন কাঠামো খুব নামি দামি যন্ত্র, এটা তো আপনারাই এগুলো নিউজ করেন, ইচ্ছাকৃতভাবে নষ্ট থাকে, এক্সরে নষ্ট থাকে, আলট্রাসাউন্ড, একদম বেসিক ওগুলো নষ্ট থাকে। তারপর আপনার আমরা এক ধরনের নিয়েছি যে বাংলাদেশের রুগীরা ফ্লোরেই থাকবে,
এভাবেই থাকবে, কারণ তারা গরিব নিম্ন আয়ের মানুষ। হ্যাঁ, নিম্ন আয়ের মানুষ। বেসরকারি তো ধরাছোঁয়ার বাইরে। এখানে যার অর্থ আছে সে স্বাস্থ্য সেবা কিনতে পারছে। বেসরকারির জন্য তো মানে এটা তো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আপনি একটা জ্বর হলো, ধরেন আপনি এই যে এখন ডেঙ্গুর এত মানে রুগী, তাহলে জ্বর নিয়ে আপনি কেন একটা সরকারি হাসপাতালে আপনাকে ফ্লোরে থাকতে হবে? এগুলো তো একদম মানে কেউ কখনো এসব চিন্তা কোনো মানে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এগুলো একদম শেষের দিকের চিন্তা। মানে এটা আমরা ধরেই নিয়েছি যে সরকারি হাসপাতালে ফ্লোরেই থাকবে, কারণ ওরা নিম্ন আয়ের মানুষ, তাদের জীবনের কোনো মূল্য নাই, তাদের জীবন মানের কোনো মূল্য নাই। এবং একটা রুগীকে যে আমাদের কাছে অনেকে মনে করে যে আমরা অনেক ক্ষমতাধর, যে বড় ডাক্তার বললেই কিছু হয়ে যাবে। আমি যে একজনকে রেফার করে সরকারি হাসপাতালে একটা কোনো ব্যবস্থা করে দিব সে সুযোগটাই নাই। তার মানে ওখানে কাউকে পরিচিত থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ওখানে আমার কেউ পরিচিত থাকতে হবে, এবং যদি আমার কোনো দলীয় কোনো ক্ষমতা থাকে সেটা তো আরো মানে ধরেন আমি এখন এনসিপি করছি, এনসিপি ক্ষমতায়, তাহলে মেডিকেল কলেজে আমার রাজত্ব, কারণ আমার দল এখন ক্ষমতায়। এটা তো হওয়ার কথা ছিল না। সরকারের গায়ে চলবে। হাসপাতালে রুগীদের কেন তাকিয়ে থাকতে হবে যে এখন তো বিএনপি ক্ষমতায়, তাহলে আমাকে বিএনপির ডাক্তার কে আছে তার একটু ওকে লিঙ্ক করে দেখেন না একটা আইসিইউর বেড পাওয়া যায় কিনা, বা একটু অপারেশনের ডেটটা আগায় আসা যায় কিনা। তাহলে এই যে এই চিন্তাগুলা, এবং বরাদ্দ তো আসেই, সরকার থেকে বরাদ্দ তো আসেই, কিন্তু বরাদ্দ ওই মন্ত্রণালয় থেকে রুগীর বেড পর্যন্ত আস্তে আস্তে তো এটা শেষ হয়ে যায়, এবং প্রত্যেকটা খাতেই তাই। আমি বাংলাদেশে যদি শুধুমাত্র স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটা সেক্টর, আর একটা হলে শুধু স্বাস্থ্য সেক্টরকে কেউ যদি রিভাইভ করতে পারে, কেউ যদি এই মানে ধ্বংস হয়ে থেকে উঠায় আনতে পারে, এই বাংলাদেশের রাজত্ব তারই হবে। কারণ মানে খাওয়ার পরে স্বাস্থ্য হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। এটার জন্য আপনি দেখেন একজন মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করেন, যার আয় 25,000 30,000, তাকে যখন একটা হঠাৎ করে জ্বরের জন্য, বাচ্চা ডায়রিয়ার জন্য বেসরকারি হাসপাতালে 5 দিন থাকতে হয় বা 3 দিন থাকতে হয়, তারই কিন্তু ওই মাসের সে আয়ের বাইরে বিশাল একটা বোঝা হয়ে যায়, তাকে ধার দেনা করতে হয়। তার জন্য এটা বিশাল বোঝা যে আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, আমার বাচ্চার বা আমার জ্বর হয়েছে, যে আমাকে আজকে হাসপাতালে 3 দিন, এই মাসে আমাকে হাসপাতালে 4 দিন 3 দিন থাকতে হয়েছে। এটা বিশাল। আমরা এই যে লক্ষ কোটি টাকা ব্যয় করে বড় বড় মেগা প্রজেক্ট করছি, ধরেন পদ্মা সেতু বানাচ্ছি, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি, মেট্রো রেল বানাচ্ছি, আর হচ্ছে আপনি বলছেন যেটা হলো আমাদের সাধারণ মানুষ ট্রিটমেন্ট নিতে গিয়ে পাবলিক হসপিটালের ফ্লোরে শুয়ে থাকছে। এটা এই বৈষম্যের জন্যই তো আজকে এখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখানে ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যের কারণেই কিন্তু বাংলাদেশ আজকে এখানে। এবং দুঃখজনকভাবে এগুলো নিয়ে কিন্তু আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। আপনি স্বাস্থ্য শিক্ষা এগুলো অনেক পরে, আপনারা এনসিপিরাও তো এটা নিয়ে খুব বেশি কিছু বললেন না। স্বাস্থ্য সেবা, সংবিধান নিয়ে সবাই যত বেশি ব্যতিব্যস্ত হয়ে গেল, অমুকটা নিয়ে বেশি ব্যতিব্যস্ত হয়ে গেল, কিন্তু সাধারণ মানুষের আপনার আলোচনায় যেটা আসছে, সাধারণ মানুষ ডাক্তার কতটা প্রয়োজন, সেই জায়গাটা কি আসলে উপেক্ষিতই থেকে গেল না? সংবিধান নিয়ে মানে কেন উচ্চবাচ্য আমরা করেছি? মূল উচ্চবাচ্যের জায়গা ছিল আমাদের নির্বাহী ক্ষমতা থেকে মানে চেক অ্যান্ড ব্যালেন্সে ঢুকানো। কারণ এই দেশে যে প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে প্রত্যেক সেক্টর হচ্ছে তার। এজন্য আমাদের ওই গোড়ার জিনিস নিয়েই মূল যুদ্ধ আগে শুরু করেছি। একটু শেষ করি যে আপনি যদি প্রধানমন্ত্রীর হাত থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনি বের করতে না পারেন, আপনি হাসপাতালের অনেক উন্নতি করলেন, এটা কিচ্ছু হবে না, কিছুই হবে না। যে স্বাস্থ্যমন্ত্রী, সে যদি পুরো স্বাস্থ্য সেক্টরটা তার নিজের কবজার মধ্যে রাখে এবং তার যদি কোনো ধরনের জবাবদিহিতার মানে অধীনে সে না আসে, তাকে আপনি বলেন, আপনি কি আপনার সাংবাদিক জীবনে আপনি কখনো দেখেছেন স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমতায় থাকাকালীন দুদক প্রশ্ন করেছে, কখনো জবাবদিহিতা করেছে? স্বাস্থ্য এই যারা কর্মকর্তা আছে, স্বাস্থ্য অধিদপ্তরে যারা কর্মকর্তা আছে, তারা কখনো এই আমলারা কখনো কি পরিমাণ প্রমোশনের জন্য, পোস্টিং এর জন্য কি পরিমাণ টাকা নেয়, এটা কখনো দুদক ওই অবস্থায় তাদেরকে প্রশ্ন করেছে? করে নাই। কেন করে নাই? কারণ দুদক ওদের লোক, দুদকের প্রধান ওদের লোক। তাহলে আমরা সংবিধানে এটার জন্যই তো ফাইটটা দিচ্ছি যে আগে দুদকের প্রধানকে প্রধানমন্ত্রীর হাত থেকে বের করতে হবে। একটু শেষ করি ভাই, এইটা শেষ কথা। স্বাস্থ্যসেবার এই ভঙ্গুর বা
একদম ভেস্তে যাওয়ার মূলে হচ্ছে দুর্নীতি। কোটি কোটি টাকা বরাদ্দ আসে এদের জন্য, কিন্তু এই টাকা ওই পর্যন্ত পৌঁছায় না। এটা মন্ত্রী আমলারা এটা শেষ করে ফেলে, এবং পুরো তাদের ব্যবসাটাই চলে এই পোস্টিং কেন্দ্রিক এবং আপনার প্রমোশন কেন্দ্রিক। তারা রুগীর কেন্দ্রিক কখনো তারা আলোচনা করে না। তো যার কারণে আপনাকে যদি এগুলোর পরিবর্তন করতে হয়, আপনাকে আগে গোড়ায় চেঞ্জ করতে হবে। আপনি যদি দুর্নীতিকে চেকের মধ্যে আনতে না পারেন, আপনি এদিকে ঠিক করবেন ওই যে পানি একদিকে ঢুকবে আরেকদিকে বের হয়ে যাওয়ার মতো। যাক, সংবিধান সংশোধনের মাধ্যমে যদি আমরা এখানে পরিবর্তন আনতে পারি তাহলে সবাই আশাবাদী হবে। ধরুন নির্বাচনে এনসিপি জয়লাভ করলো, আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, আপনি স্বাস্থ্যমন্ত্রী হলেন এবং আপনাকে বলা হলো যে বাজেট কোনো সমস্যা না, এখন আমাদের স্বাস্থ্য বাজেট বরাদ্দ খুবই কম, এটা সাউথ এশিয়ার সর্বনিম্ন। WHO একটা থ্রেশহোল্ড বলা হতো কমপক্ষে 5%, কিন্তু আমাদের এখন আছে বোধহয় লেস দেন 2%। তো আপনাকে আর্থিক সব সক্ষম যা যা লাগে দেওয়া হবে। আপনি এই ভঙ্গুর স্বাস্থ্যসেবাকে টেনে তুলতে কি কি পদক্ষেপ প্ল্যান করবেন? প্রথম হচ্ছে এই পুরো হেলথ স্ট্রাকচারটাকে যারা বুঝে, পাবলিক হেলথ স্পেশালিস্ট, হেলথ ইকোনমিস্ট যারা আছে, এবং যেসব স্বনামধন্য বিশেষজ্ঞরা এই বাংলাদেশের পুরো হেলথ স্ট্রাকচার নিয়ে কাজ করেছে, আমি তাদেরকে আগে এক জায়গায় করে তাদেরকে নিয়ে একটা কমিশন বা কমিটি করতাম। প্লাস হেলথ কমপ্লেক্স একদম তৃণমূল পর্যায়ে 64টা জেলার হেলথ কমপ্লেক্সে যতগুলো ডাক্তার আছে তাদের, যেহেতু আপনি আমার বাজেট বললেন, এবং এটার জন্য বাজেটে না, এটার জন্য সদিচ্ছার দরকার, তাদের পরিবার নিয়ে থাকা, খাওয়া, আবাসন, শুধু ডাক্তার না, ওই হেলথ কমপ্লেক্সগুলোতে যেসব নার্স আছে, যেসব স্বাস্থ্যকর্মী আছে, তাদের আগে ওখানে থাকা খাওয়ার পুরো ব্যবস্থা করতাম। তারপর আমরা তাদেরকে ওখানে পোস্টিং দিতাম, যাতে 64টা জেলা, রংপুরের প্রত্যন্ত অঞ্চলের উপজেলার মানুষ সেই চিকিৎসাটা পায় ডেঙ্গুর, যেটা ঢাকায় সেন্ট্রালে ধানমন্ডিতে বসে আপনি পাচ্ছি। এবং ওইখানে সব ধরনের ওষুধ এবং বেসিক ইনভেস্টিগেশনটা যেটা হয় সেটা যাতে আমি নিশ্চিত করতাম। এবং যেহেতু গাইনি, আমাদের প্রসূতি মারা এখানে চিকিৎসা নেয় এবং মৃত্যুহার অনেক বেশি, আমি সেটা ওখানে নিশ্চিত করতাম, এবং স্পেশালিস্ট ডক্টর যাতে ওখানে চিকিৎসা করতে পারে, ওখানে থেকে ওনার পরিবার নিয়ে নিরাপদে একটা মানসম্মত জীবন নিয়ে থেকে, শুধু ডাক্তার না, নার্স, এবং আপনার ওটি করতে হলে অ্যানেস্থেশিয়া লাগবে, অ্যানেস্থেশিয়া ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট, ওটির থেকে শুরু করে সবাই যাতে ওখানে একটা পুরো কমপ্লেক্সের মধ্যে তারা থাকতে পারে, আমি সেই ব্যবস্থা করতাম। পদ্মা সেতুর থেকে আমার এই 64টা জেলার প্রত্যেকটা 400টা উপজেলায় আমি ওই জিনিসটা আগে স্টাবলিশ করতাম। প্লাস আমি যে কমিটি এবং কমিশন গঠন করতাম, তারা নীতিমালা তৈরি করতো একদম এ থেকে জেড পর্যন্ত, কিভাবে আমি স্বাস্থ্য নীতিটাকে সাজাতে পারি এবং এই স্ট্রাকচারটাকে আমি রিবিল্ড করতে পারি। আমি সবকিছু পারবো, আমি ডাক্তার দেখে আমি সবকিছু বুঝবো, এটা এরকম আমি না, কিন্তু আমি সব মানুষগুলাকে এক করব যে মানুষগুলা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে, যার ওই ইয়াটা আছে। আমি দেখবো না যে অমুক মানুষ তো অমুকের দলের ছিল, ও তো ওই দলের ছিল, আমি দেখবো যে ওই মানুষটা কাজটা পারে কিনা, প্রফেশনাল কিনা, ওই কাজটা পারে কিনা। সে যে স্বাস্থ্য অর্থনীতিবিদ আমার সাথে দ্বিমত পোষণ করছে, আমি তো তাকে, সে আমার সাথে দ্বিমত পোষণ করছে দেখে আমি তাকে নাকচ করে দিব না, আমি তাকে ডেকে আনবো, তুমি আসো এই কাজ করো এবং আমার দেশের জন্য এটা করে দাও, কারণ এটা আমি পারবো না। একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ, একজন ইভেন স্বাস্থ্য সাংবাদিকদেরকেও আমি এখানে ইনক্লুড করব, কারণ তারা পুরো বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে দেখে আসছে যে কি সমস্যা তারা সরজমিনে দেখছে, তাদের ইনপুটটা আমি নেব। সো আমাকে যদি স্বাস্থ্যমন্ত্রী করা হয়, আমি যে সেক্টরে স্বাস্থ্যের যারা এক্সপার্ট তাদেরকে এক করে আমি নিশ্চিত করব আমি দুর্নীতি না করে আমাকে যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা যাতে 64টা জেলার প্রত্যেকটা উপজেলায় পৌঁছায়। প্লাস বেতন কাঠামো, আপনি যদি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বেতন কাঠামোকে যদি আপনি উন্নত না করেন, একটা MBBS পাশ করা ডাক্তারের যখন 25,000 টাকা বেতন হবে, এখন একটা BBA পাশ করা ছেলে মেয়েরও বেতন 40-45,000, 50,000 টাকা, তারা বিভিন্ন ব্যাংকে চাকরি পায়। তাহলে আপনি বেতন কাঠামো, তার জীবনমান যদি উন্নত না করেন, তার থেকে আপনি সেবা আশা করতে পারবেন না। আমাকে তার কেন এত ডাক্তার MBBS পাশ করার পরপরই বিদেশে চলে যায়? আমাদের তো শুধু অর্থ পাচার হয় নাই, গত কয়েকটা দশকে আমাদের প্রচুর মেধা পাচার হয়েছে। তারা কি একই কাজ দেশে করতে পারেন? অবশ্যই পারে, কিন্তু তাদের তো কেউ মূল্যায়ন করছে না। আমি স্বাস্থ্যমন্ত্রী হলে আমি চেষ্টা করব সেই মূল্যায়ন যাতে তাদের প্রপার হয়, কারণ আপনি তাদেরকে প্রপার মূল্যায়ন করবেন, তারা রোগীদেরকে সেবা দিবে, আপনার দেশের মানুষ সেবা পাবে। আপনার ট্রলি ঠেলতে সে কেন টাকা নিবে? কারণ তার ওই যে বেতনটা আপনি তাকে দিচ্ছেন সেই বেতনে সে পোষাচ্ছে না,
তাই সে সিন্ডিকেট করেছে, তাই সে টাকা করছে। এখন আপনি যদি তাকে প্রপার একটা বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তাহলে কিন্তু সে আর ওই ট্রলির জন্য টাকা নিবে না। এই কারণে সরকার থেকে বরাদ্দটা কখনো যতটা না বেশি, তার থেকে বেশি হচ্ছে এই ভিতরকার এই সব দুর্নীতি। আরেকটা, আমি যদি কখনো স্বাস্থ্যমন্ত্রী হই, আমি যেটা করব যে অমুক হচ্ছে বিএনপির ডাক্তার, আমি তো এনসিপি, কিন্তু আমি জানি যে সে ভালো ডাক্তার, সে দুর্নীতি করে না, শুধুমাত্র বিএনপি করার জন্য তাকে তার যোগ্য জায়গা থেকে আমি সরাবো না, শুধুমাত্র জামাত ইসলামের সমর্থন হওয়ার জন্য আমি তাকে তার জায়গা থেকে সরাবো না। কিন্তু আমি যদি দেখি যে এনসিপির একজন ডাক্তার আমার সাথে একমত কিন্তু সে দুর্নীতি করছে বা সে রোগীর হক মেরে খাচ্ছে, আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বা স্বপ্ন যা আমরা বলি, এটাই যে আপনি সে বিএনপির, আমার এখন কি হয় যে অমুক হচ্ছে শুরুতেই, শুধু চিকিৎসা ক্ষেত্রে না, সব ক্ষেত্রে অমুক তো জামাত করতো, অমুক তো বিএনপি করে, অমুক তো ওই সময় শিবিরের ছাত্র নেতা ছিল, অমুক তো ওই সময় ছাত্রদল করতো, অমুক তো সময় এটা করতো। তাহলে এগুলা করেই তার যোগ্যতা নাকচ। মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান নিয়েও তো বিভিন্ন প্রশ্ন আসছে। আপনি শিক্ষামন্ত্রী হলে, শিক্ষামন্ত্রী হিসেবে এখানে মানটা নিশ্চিত করার জন্য কি করবেন? মানে সরকারি হাসপাতালগুলোতে, মেডিকেল কলেজগুলোতে শিক্ষার মানের কথা আপনি যদি বলেন, আমি বলবো যে এটা এখন পর্যন্ত মানে অনেক মানে বিশ্বমানের। মানে এটা বাংলাদেশের সরকারি মেডিকেলগুলো থেকে নতুন যেগুলো হয়েছে, নতুনগুলোর মধ্যে আমি আগের আপনার স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নে আমি আরেকটা যেটা বলতে গিয়েও কথার মধ্যে আমার মিস হয়েছে, সেটা হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোকে কোনো নীতিমালার মধ্যে আনা। কারণ বেসরকারি হাসপাতালে যেসব জুনিয়র ডক্টর আছে যারা ওভারনাইট কাজ করে, তাদের বেতনের কোনো নীতিমালা নাই, কোনো কাঠামো নাই। ওখানে এক একটা হাসপাতাল এক একভাবে বার্গেইন করে যে যাকে যতটুকু দেয়। আর আমাদের সময় কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের ট্রেনিংটা ছিল অবৈতনিক। সো ট্রেনিং করতে হতো রাতের বেলা বা বিকালে, সকালবেলা চাকরি করতে হতো। মানে মানে অমানবিক কষ্টের মধ্যে দিয়ে বাংলাদেশের ডাক্তাররা ডাক্তারি করে বা একটা পর্যায়ে যায়। সো এগুলোকে এক ধরনের, এখন 2025-26 মানে দুনিয়া অনেক এগিয়ে গেছে, আমরা ওই জায়গাটাতে রয়ে গেছি। সো বেসরকারি যে টাকা থাকলেই আপনি চিকিৎসা কিনতে পারবেন, কিন্তু যারা চিকিৎসা সেবাটা দিচ্ছে বা যেসব ডাক্তাররা, এই নার্সরা বা স্বাস্থ্যকর্মীরা বেসরকারি হাসপাতালে কাজ করছে, তাদের বেতনেরও কিন্তু কোনো ধরনের স্পেসিফিক কাঠামো নাই। এখানে যে যাকে যেভাবে পারছে সেভাবে দিচ্ছে। যারা হাসপাতাল বানিয়েছে তারাই ব্যবসাটা করে দিচ্ছে। ব্যবসাটা এখন আপনি যেটা বললেন মানের কথা, আপনার নিশ্চয়ই মনে আছে, মানে অলিতে গলিতে মেডিকেল কলেজের অনুমোদন দিত, অলিতে গলিতে। মানে এক একটা মিনিস্টারেরই হয়তো একটা ব্যাংক থাকতো, একটা মেডিকেল কলেজ থাকতো, একটা কমার্শিয়াল স্পেস থাকতো। এটা তো আমরা বিগত দিনে দেখে এসেছি, মানে যে ব্যবসায়ী সেই হচ্ছে আপনার আইন প্রণেতা। সো এটার ইফেক্ট শিক্ষাতে পড়েছে। আমি শিক্ষার ক্ষেত্রে মেডিকেল সাইডের কথাটাই বলবো। এখন বেসরকারি অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে এবং খুবই ভালো মানের পড়ালেখা সেখানে হচ্ছে, কিন্তু যেসব মেডিকেল কলেজ একদম অনুমোদনহীন বা যেখানে পর্যাপ্ত রুগী নেয়, আমাদের ডাক্তারি পড়তে কিন্তু আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে কিন্তু প্র্যাকটিক্যাল রুগী লাগে। কেন? সরকারি মেডিকেলে যেহেতু প্রচুর রুগী, মানে আপনি এক জ্বরের রুগী আপনি দেখবেন 1000 জন, সে জায়গায় আপনি যদি একটা গলির একটা মেডিকেল কলেজে, সেখানে তো সে জ্বরের রুগী হয়তো দেখেই নাই, বা লিভার বড় হয়েছে ওরকম রুগী দেখেই নাই। আমাদের প্র্যাকটিক্যাল জিনিসটা অনেক বেশি। সো যখন মেডিকেল কলেজ করবেন, আপনি যখন ওই বিষয়গুলো মাথায় রেখে পর্যাপ্ত এবং অনেক পার্সেন্টেজ ফ্রি বেড থাকতে হয় রুগীর জন্য, যাতে সাধারণ মানুষ এসে ভর্তি হতে পারে। সো অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এই নিয়মগুলো মেনে যদি কেউ মেডিকেল কলেজ করে এবং শিক্ষার মানটা ওভাবে মনিটর করে, তাহলে এটা কিন্তু সম্ভব। আমি বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী এমবিবিএস পাশ করার পর বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক নামকরা হাসপাতালে কাজ করছে এবং অনেক দক্ষতার সাথে কাজ করছে। সো এটার কিন্তু একটা প্রমাণ যে বাংলাদেশে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাদেরকে আবার ফিরে আনার উদ্যোগ নেবেন কিনা, এটার জন্য আসলে স্বাস্থ্যমন্ত্রী হওয়ার দরকার নাই। এই যখন জুলাই অভ্যুত্থান হলো এবং প্রচুর মানুষ, যেহেতু তখন আমরা ডাক্তার এবং আমাদের সব সেক্টরে আমরা রিফর্ম নিয়ে কথা বলছি, বাইরে থেকে আমাদের অনেক ভাই বোনরা আমাদেরকে নানানভাবে
তাদের পরামর্শ দিয়ে, তাদের সাহায্য দিয়ে এমনও হয়েছে যে তারা যদি একটা কোনো প্রজেক্টে তাদেরকে অ্যাসাইন করা হয়, তারা এসে ওই প্রজেক্টটা করে দিবে। তারা ওখানে কাজ করছে কিভাবে তাদের ওই সিস্টেমে, যারা ইউরোপে আছে, যে তাদের যে NHS যে সিস্টেম, কিভাবে একটা হসপিটাল কিভাবে চলবে এবং কিভাবে একদম দৌড়গোড়ায়, এই যে আপনি নিশ্চয়ই সিনেমাতে দেখেন ফোন করলে অ্যাম্বুলেন্স চলে যায় এবং প্রত্যেকটা রুগীর একটা ডাটাবেস থাকে, যে সবাই তো কাগজপত্র হারায় ফেলে, তার একটা নাম্বার থাকবে যেটা সার্ভারে দিলে তার সব বৃত্তান্ত চলে আসবে, সে দেশের যে প্রান্তেই থাকুক। এই যে সিস্টেমগুলো বিল্ড করা, এই সার্ভারগুলো তৈরি করা এবং ডিজিটালিও, অনেক ডাক্তার কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে তাদের এই দেশের নানান মানে অবস্থা দেখে তারা তাদের ইচ্ছা নিজেদের মতো করে গুটাই নিয়েছে বা মনে করেছে যে এখানে সেই পুরনো সিস্টেম সেই আবার, কারণ আমরা তো দেখলাম জুলাই অভ্যুত্থান শেষ হতে না হতেই বড় রাজনৈতিক দলগুলো সেই পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার মানে একটা প্রতিযোগিতায় লেগে গেলেন এবং এখনো সেই প্রতিযোগিতায় আছেন। সো এই পরিবর্তনগুলো আনতে স্বাস্থ্যমন্ত্রী হওয়া লাগে না, এটার আসলে আমি না, যেই স্বাস্থ্যমন্ত্রী হোক, যেই শিক্ষামন্ত্রী হোক, সে যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারে মেইন সমস্যাটা কোথায়, তাহলে সে পদ্মা সেতু রূপপুরের থেকে বেশি মনোযোগ মানুষের স্বাস্থ্য এবং শিক্ষায় দিবে। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, আমরা শুরু করেছিলাম আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়ে, আবার ফেসবুকে একটা পোস্টে ফিরে আসি। কয়েকদিন আগে আপনার ফেসবুক পোস্টে একটা ছবি দিয়েছিলেন, কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে একটা বাস যাচ্ছে। তো যখন আপনি স্বাস্থ্যমন্ত্রী হবেন তখন এই কালো ধোঁয়ার বাস দেখলে আপনার কিছু করণীয় থাকবে কিনা, নাকি এটা ছেড়ে দেবেন, এটা হলো যোগাযোগ মন্ত্রণালয়, এটা ট্রাফিক বিভাগ? এটার জন্য স্বাস্থ্যমন্ত্রী হওয়া লাগবে না। আমার হাতে যদি মানে মিনিমামও ক্ষমতা থাকে, আমি এটা ফেসবুকে এজন্য দিয়েছি কারণ অনেক দায়িত্বশীল মানুষ আমার সাথে কানেক্ট আছে বা আমাকে দেখেন, যে যেমন আপনিও দেখলেন, কেউ যদি এটা নোটিস করে মানে প্রয়োজনীয় জায়গায় ব্যবস্থা, কালো ধোঁয়া তো আপনার হেলথ সেক্টরের একটা বড় প্রভাব ফেলছে। অবশ্যই, কারণ এটা দেখেন, এটা শুধু হেলথের না, এটা পরিবেশ নিয়ে যারা কাজ করছে, মানে ঢাকা কন্টিনিউয়াসলি বায়ু দূষণে, আমরা হেলথের কথাই বলতেছি, মানুষের গড়ায়ু কমে যাচ্ছে, বলা হচ্ছে এইটার কারণে আমাদের 6 থেকে 7 ইয়ার্স আমরা কম বাঁচবো। এটার জন্য আমি আবারও বলছি, এটার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী হওয়া পর্যন্ত ওয়েট করব না। আমার যদি আয়ত্তে কুলায়, এটা আমি সাথে সাথেই ব্যবস্থা নেব। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক, এই অন্তর্বর্তী সরকার কেন এই মানুষের এই বেসিক জিনিসগুলো কেন কন্ট্রোলে আনতে পারে না। আমি আজকেই বোধহয় পেপারে পরিবেশ উপদেষ্টার একটা বক্তব্য দেখছিলাম যে গণপরিবহন, ঢাকাকে গণপরিবহনগুলোকে যদি আপনি আয়ত্তে আনতে না পারেন তাহলে ঢাকার পরিবেশকে কখনো বাঁচানো যাবে না। তো এই কথাগুলো কেন বক্তৃতায় রয়ে গেছে? আমাকে কেন স্বাস্থ্যমন্ত্রী হতে হবে? এখন যারা দায়িত্বে আছে তারা কেন এগুলো কিছু অ্যাড্রেস করছে না? কেন আমাকে মানে ঢাকা কন্টিনিউয়াসলি এরকম দূষণের আক্রা হওয়ার পরও, বায়ু দূষণের আক্রা হওয়ার পরও এই গণপরিবহনগুলোকে একদম ফিটনেস নাই, মানে দেখলেই বোঝা যায় পুরা মুড়ির টিন তো মুড়ির টিনই, এগুলোকে কেন মানে আইন শৃঙ্খলার অধীনে আনা যাচ্ছে না? এটাই তো এখনই প্রশ্ন। সেটা আমি কখন মন্ত্রী হব সেটার জন্য তো অপেক্ষা করছে না। আরেকটা কথা, আপনি দেখেন সামান্য ব্যাটারি রিক্সাকে হচ্ছে এই সরকার এখনো আয়ত্তে আনতে পারে নাই। এটা তো একটা মানে, এটা তো টেসলা ব্যাটারি বলছেন। আপনি পঙ্গু হাসপাতালে জাস্ট 1 মাসের রেকর্ড দেখেন, ব্যাটারি রিকশায় আহত হয়ে কত মানুষ পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। খালি ওই সমীকরণটা দেখলে আপনি, ওই ডাটাটা দেখলেই আপনি বুঝতে পারবেন এদেরকে কখনো কন্ট্রোলে আনা যায় নাই। সো এই যে আমরা যে আলোচনাটা করলাম, আপনাকে হেলথ মিনিস্টার হিসেবে বসায় রেখে আপনি ব্যাপক রিফর্ম করবেন এবং এই কাজগুলো করতে পারলে জনগণের স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করা যায়, এইটার ইকোনমিক রিটার্নটা কেমন? অবভিয়াসলি একটা বিগ ইকোনমিক রিটার্ন হবে, প্রত্যেকের প্রোডাক্টিভিটি বাড়বে, লাইফ লংজিভিটি বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রভার্টি এখন তো অনেক মানুষ স্বাস্থ্যের মানে কি বলে ব্যয় মেটাতে গিয়ে আবার গরিব হয়ে পড়ে। অবশ্যই, এটা বললাম না, মানে এটা একটা মধ্যবিত্ত পরিবারের জন্যও বোঝা যে পরিবারের কেউ জ্বরে আক্রান্ত হয়ে বা কোনো অসুখে আক্রান্ত হয়ে বা কোনো অ্যাক্সিডেন্টে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাহলে শুধু স্বাস্থ্য খাতেরটাই যদি ঠিক করা যায়, মোদ্দা কথা বৈষম্য কমবে। মোদ্দা কথা হচ্ছে এটা, বাংলাদেশের এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি বলেন যে এখানে কেন মানে এত এত মানে জুলাই অভ্যুত্থানে যে আপরাইজিংটা, এই আক্রোশটা, এই ক্ষোভটা কিসের থেকে? কোটা থেকে না, কোটা তো একটা উসিলা। এই পুঞ্জীভূত যে বৈষম্যের ক্ষোভ মানুষের মধ্যে জমেছে, সেটাই হচ্ছে মূল কারণ।
গতকালই আমাদেরই আরেক যুগ্ম আহ্বায়ক লিখছিলেন যে ডাক্তাররা ডাক্তারি বাদ দিয়ে রাজনীতি করে। আমি জানি সে কোন আক্রোশ থেকে কথাটা লিখছে, কারণ যখনই সরকার পরিবর্তন হয় তখনই সবাই ওই দলের আস্থাভাজন হওয়ার চেষ্টা করে রুগী বাদ দিয়ে। তো তখন ডাক্তারের মূল কাজ হচ্ছে তুমি রুগীর, এখন এটা তো আপনি ডাক্তারকেও দোষ দিতে পারেন না, তার বেঁচে থাকার জন্য তো তাকে কোনো দলের আশ্রয় নিতে হচ্ছে, সিস্টেমটাই ওরকম করে রেখেছে। এই সংস্কৃতির পরিবর্তন খুবই জরুরি। অবশ্যই। তাসনুবা জাবিন, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ। কথা বলালেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।